বাংলাদেশ সেনাবাহিনীর শোচনীয় অবস্থার জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকী। এই ব্যক্তির কারণে বাংলাদেশ সেনাবাহিনীতে দুর্নীতি, দলীয়করণ, ভারতপ্রীতি, অযোগ্য সামরিক কর্মকর্তারা রাজত্ব করত। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী প্রতিরক্ষা সেক্টর প্রতিষ্ঠা করতে প্রয়োজন আধুনিক সমরাস্ত্র, অথচ পার্শ্ববর্তী একটি দেশের পরামর্শ নিয়ে কোনো আধুনিক সমরাস্ত্র ক্রয় না করতে পরামর্শ দিয়েছে এই কালপ্রিট। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কিভাবে তারেক সিদ্দিকীর ষড়যন্ত্রে বাংলাদেশ সামরিক বাহিনী শোচনীয় অবস্থায় পৌঁছালো। 2009 সালে বাংলাদেশে ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। তারপর নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পান তারেক সিদ্দিকী। তার আরও একটি আলাদা পরিচয় রয়েছে, তিনি শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকীর ছোট ভাই। শেখ হাসিনা যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন তার দেহরক্ষীদের প্রধান ছিলেন তারেক সিদ্দিকী। তার পূর্বে কাজ করতেন বাংলাদেশ সেনাবাহিনীতে। 2002 সালে তৎকালীন সরকার তাকে অবসরে পাঠায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা বলতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বোঝায়। এই পদ দেশের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার পরামর্শে সামরিক বাহিনীর আধুনিকায়ন হবে। এছাড়া বিদেশি শক্তির মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কখনো ডিফেন্সিভ, আবার প্রয়োজন হলে অফেন্সিভ মিশন পরিচালনা করতে হবে। অথচ তারেক সিদ্দিকীর প্রধান কাজ ছিল সেনাবাহিনীকে দলীয়করণ করে নিজের মতো করে পরিচালনা করা। আক্ষরিক অর্থে তিনিই ছিলেন গত 17 বছর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। তার নির্দেশে সেনাবাহিনীতে পদোন্নতি হতো, ফলে অতীতের সেনাপ্রধানরা ছিল অসহায়। অর্থাৎ মইনুল আহমেদ, ইকবাল করিম ভূঁইয়া, আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, আজিজ আহমেদ এবং শফিউদ্দিন আহমেদরা তেমন কোনো কাজ করতে পারেনি, কারণ তার উপর কথা বললে তাকে অবসরে পাঠিয়ে দেওয়া হতো অথবা বদলি করা হতো। এক পর্যায়ে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে শেখ হাসিনা সরকারের ধারক বাহকে পরিণত হয়। তারেক সিদ্দিকীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি অংশ অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে। বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক কর্মকর্তার প্রধান কাজ ছিল কীভাবে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখা যায় তা নিয়ে কাজ করা, অথচ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা। তার নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছিল। তারা বিভিন্ন অপরাধে লিপ্ত হতো, যেমন আয়নাঘরের প্রতিষ্ঠার পেছনে কাজ করেছে সেনাবাহিনীর একাধিক মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং কি কয়েকজন জেনারেল পর্যন্ত এই কর্মকাণ্ডে লিপ্ত ছিল। সাম্প্রতিক সময়ে রিমান্ডে তা স্বীকার করেছে মেজর জেনারেল জিয়াউল আহসান। তার প্রধান নেতৃত্বে ছিল তারেক সিদ্দিকী, সাবেক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন। সেনাবাহিনীতে আওয়ামী লীগের প্রধান হিসেবে কাজ করত এই আকবর হোসেন, যে কারণে তার গ্রহণযোগ্যতা বাংলাদেশ সেনাবাহিনীতে ছিল না বললেই চলে। তাই তাকে সেনাপ্রধান করা হয়নি। মাত্র কয়েক মাস পূর্বে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এছাড়া সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সরাসরি জড়িত, যা রীতিমতো বিস্ময়কর। বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ লেফটেন্যান্ট জেনারেল, যাদের 4 জনের মাঝে 2 জনই গুম এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই সকল কর্মকর্তারা তেমন কোনো যোগ্যতা না থাকার পরেও লেফটেন্যান্ট জেনারেল হতে পেরেছেন, কারণ তারা তারেক সিদ্দিকীর ফর্মুলার অংশ হিসেবে কাজ করতেন। এমন বহু সামরিক কর্মকর্তা এখনও সেনাবাহিনীতে রয়েছে যারা তারেক সিদ্দিকীর কথায় চলত। আয়নাঘর প্রতিষ্ঠা করা হয়েছে অন্তত 1 দশক পূর্বে, সুতরাং তা সম্পর্কে অতীতের সেনাপ্রধান আজিজ আহমেদ কিংবা শফিউদ্দিন আহমেদ জানতেন না এমন নয়। তাদের অবশ্যই এ বিষয়ে মৌন সমর্থন ছিল অথবা চোখ বন্ধ করেছিলেন। সাম্প্রতিক আন্দোলনে আধা সামরিক বাহিনীকে স্নাইপার সরবরাহ করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর ওই সকল কর্মকর্তা, যা একমাত্র যুদ্ধে ব্যবহার করা হয়। অথচ তারেক সিদ্দিকীর নির্দেশে সেনাবাহিনীর কিছু দলবাজ কর্মকর্তা স্নাইপার সরবরাহ করেছে। এখানেই তারেক সিদ্দিকীর কর্মকাণ্ড থেমে থাকেনি। বাংলাদেশ সামরিক বাহিনীর দীর্ঘদিনের কৌশলগত সিদ্ধান্ত ছিল পার্শ্ববর্তী কোনো দেশ থেকে সমরাস্ত্র কিনবে না। সেখান থেকে সরে আসতে সেনাবাহিনীকে বাধ্য করে এই কালপ্রিট। বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য ভারতীয় ঋণ গ্রহণ করা হয়, পাশাপাশি ভারতীয় সমরাস্ত্র ক্রয় শুরু করে। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক আপত্তি থাকার পরেও অযোগ্য সামরিক কর্মকর্তাদের ব্যবহার করে এটি করেছে, যার ফলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। অথচ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রধান কাজ দেশকে রক্ষা করা, যার বিপরীত কাজ করেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায়। একমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সেনাবাহিনীকে দলীয় বাহিনীর মতো ব্যবহার করেছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী। শুধুমাত্র সেনাবাহিনীকে ব্যবহার করেছে এমন নয়, বাংলাদেশ নৌবাহিনীকে ভেতর থেকে নষ্ট করা হয়েছে। একটি সময় বাংলাদেশ নৌবাহিনীর অগ্রগতি শুরু হলে তার নেতৃত্বে আটকে দেওয়া হয়। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা দলীয় বাহিনীর ভূমিকায় ছিল, তা সাধারণ মানুষ কম বেশি অবগত ছিল। অথচ নৌবাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা আরও বেশি দলীয় বাহিনীর ভূমিকায় ছিল, যার মাঝে কয়েকজনকে গুম
এবং হত্যাকাণ্ডের অপরাধে বাধ্যতামূলকভাবে সাম্প্রতিক সময়ে অবসরে পাঠানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পর নৌবাহিনী সবচেয়ে শক্তিশালী বাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর আকার 30,000 হলেও অন্য যে কোনো বাহিনীর চেয়ে শক্তিশালী এবং কার্যকর। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে আওয়ামী লীগের হয়ে কাজ করত এই সকল নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পরেও এই সকল সেনা এবং নৌবাহিনীর কর্মকর্তারা তারেক সিদ্দিকীর পরামর্শে সামরিক অভ্যুত্থানের গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে গতকাল 20 আগস্ট 2024 সালে রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামরিক বাহিনীর জনপ্রিয়তা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল। এই জনপ্রিয়তা কমাতে সরাসরি পেছন থেকে কাজ করেছে পার্শ্ববর্তী একটি দেশ, যার প্রধান লাঠি হিসেবে কাজ করেছে নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী। শেখ হাসিনা সরকার আর কয়েক বছর ক্ষমতা থাকলে ভারতীয় ভারী সমরাস্ত্র কিনত বাংলাদেশ। এ বিষয়ে কাজ শুরু করেছিলেন তারেক সিদ্দিকী। বিশেষ করে হালতেজার যুদ্ধবিমান কিনতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে আলোচনাও করেছিলেন। এক কথায় সামরিক বাহিনীর সকল দিক থেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন এই উপদেষ্টা। যদিও শেষ মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়ে পুরনো ভাবমূর্তি বহুল অংশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ সামরিক বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী। এজন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।